আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার দেবো, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারের শুরুতেই এই চ্যাপ্টারে আছে যে পর্যায় সারণী সম্পর্কে। এই পর্যায় সারণী সম্পর্কে আজকে আমরা জানবো। পর্যায় সারণী সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে যে পর্যায় সারণীর আবিষ্কারক কি, সেটা হচ্ছে পর্যায় সারণীর আবিষ্কারক। পর্যায় সারণীর আবিষ্কারক হচ্ছে মেন্ডেলিভ। এবং এই পর্যায় সারণীটা কিন্তু আগে প্রচলিত ছিল। বর্তমানে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। তো এই আগে যে পর্যায় সারণীটা ছিল সেটা মূল ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর। এবং ওই পর্যায় সারণীতে মোট মৌল সংখ্যা ছিল মৌল সংখ্যা ছিল 63টি। এবং এই পর্যায় সারণীতে পর্যায় ছিল 12টি। এবং শ্রেণী ছিল 8টি। মোটামুটি এই তথ্যগুলা জানলেই হয়ে যাবে। এরপর আমরা দেখবো যে আধুনিক পর্যায় সারণী, এটা ছিল আগের। এবার আমরা দেখব আধুনিক পর্যায় সারণী কি আসছে। আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবং এই আধুনিক পর্যায় সারণীতে মোট মৌল সংখ্যা 118টি। এবং এখানে পর্যায় সংখ্যা হচ্ছে 60টি। এবং শ্রেণী হচ্ছে 18টি। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এবার যদি আমরা পর্যায় সারণীটা একটু দেখি বইয়ের মধ্যে, যে এটা হচ্ছে একটা পর্যায় সারণী। তো পর্যায় সারণীর ডান থেকে বামে যে সিরিয়ালটা গেছে, যে ডান থেকে বামে যে সিরিয়াল, এটা হচ্ছে পর্যায়, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে পর্যায় বা সারি। এবং লম্বালম্বি যে অবস্থাটা তাদের, এটা হচ্ছে শ্রেণী বা গ্রুপ। এগুলা কি শ্রেণী বা কলাম। আর পাশাপাশি যেটা যাচ্ছে সেটা হচ্ছে সারি বা পর্যায়। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখন আমরা যদি এখানে প্রথম পর্যায়ের দিকে একটু লক্ষ্য করি, যে প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে। প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা হাইড্রোজেন আছে এবং এই পাশে একটা হিলিয়াম আছে। তার মানে আমরা বলতে পারি যে প্রথম পর্যায়ে কিন্তু দুইটা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। তারপর যদি আমরা দ্বিতীয় পর্যায়ের দিকে যাই, দ্বিতীয় পর্যায়ে কি আছে? দ্বিতীয় পর্যায়ে আছে দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম, বেরিলিয়াম। তারপর হচ্ছে এই বেরিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। মানে ওইখানে আছে দুইটা,
আর এখানে আছে 2 4 6, মানে মোট 8টা মৌল আছে। ওইখানে আছে নাইট্রোজেন আর বেরিলিয়াম 2টা, আর এখানে 2 4 6, মোট 8টা মৌল আছে। কত পর্যায় 2 এ, পর্যায় 2 এ কত 8টা মৌল। কিন্তু আমরা কিন্তু আবার সিমিলার দেখতে পাচ্ছি যে পর্যায় যে 3 সেখানে এখানে 2টা এবং এখানে 6টা। তার মানে আমরা বলতে পারি যে পর্যায় 2 এবং 3, পর্যায় 2 পর্যায় 3, এই দুইটার মধ্যে কিন্তু 8টা, এই দুইটার মধ্যে কিন্তু 8টা করে মৌল রয়েছে। এরপর যদি আমরা একটু পর্যায় 4 এর দিকে যাই, পর্যায় 4 এ কি, পর্যায় 4 এ আমরা দেখতে পাচ্ছি যে একজন পটাশিয়াম থেকে এই ক্রিপ্টন পর্যন্ত সকল ব্লক, সকল ঘরই কিন্তু পূর্ণ আছে, মাঝখানে কিন্তু কোনো খালি জায়গা নাই। তো আমরা কি জানি, আমরা জানি যে মোট 18টা গ্রুপ রয়েছে। তার মানে এখানে যেহেতু কোনো ফাঁকা জায়গা নাই, তাহলে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে কি, এখানে 18টা মৌল রয়েছে। এই যে গ্রুপ পর্যায় 4 এ কি 18টা মৌল রয়েছে। তো আবার যদি আমরা পর্যায় 5 এ যাই, পর্যায় 5 এ গেলে আমরা কি দেখবো, পর্যায় 5 এও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম, এখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই, একদম রুবিডিয়াম থেকে শুরু হয়েছে এবং এখানে জেনন দিয়ে শেষ হয়েছে। তার মানে এখানেও আমরা বলতেই পারি যে গ্রুপ 4 এবং 5 এ 18টা করে মৌল রয়েছে। আমরা কি জানলাম, পর্যায় 1 এ রয়েছে 2টা, পর্যায় 1 এ রয়েছে 2টা, তারপর পর্যায় 2 এবং 3 এ রয়েছে 8টা করে, এবং পর্যায় 4 এবং 5 এ রয়েছে 18টা এবং 18টা কইরা। এবং এরপর হচ্ছে যে পর্যায় 6, পর্যায় 6 এ আমরা দেখতে পাচ্ছি যে সবগুলাই ঠিক আছে, এখানে কোনো ফাঁকা জায়গা নাই। কিন্তু এই যে এই গ্রুপ 3 এ আমরা দেখতে পাচ্ছি 2টা সিরিজ রয়েছে, একটা হচ্ছে ল্যান্থানাইট, ল্যান্থানাইট সিরিজ। এই ল্যান্থানাইট সিরিজের মধ্যে কিন্তু আবার এই যে এখানে আবার কিছু সংখ্যক মৌল রয়েছে। এই যে এখানে কিছু সংখ্যক মৌল রয়েছে। এখানে কয়টা মৌল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ 15টা মৌল কিন্তু এই একটা ঘরের মধ্যে রয়েছে, 15টা মৌল একটা ঘরের মধ্যে রয়েছে। এবং এই যে বাকি কিন্তু এই যে 15 14 15 16 17, এই যে এই 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। তার মানে কত, তার মানে কিন্তু পর্যায় 6 এর মধ্যেও কিন্তু 32টা মৌল রয়েছে। এবং কি এই একটা ঘরের মধ্যে রয়েছে কয়টা, 15টা। অর্থাৎ ল্যান্থানাইট থেকে, ল্যান্থানাইট যে সিরিজ রয়েছে, সেই ল্যান্থানাইট সিরিজে মৌল কয়টা রয়েছে, ল্যান্থানাইট সিরিজে মৌল রয়েছে 15টা। এবং পর্যায় 6 এ মৌল রয়েছে কয়টা, পর্যায় 6 এ মৌল রয়েছে 32টা। এরপর যদি আমরা পর্যায় 7 এ যাই, পর্যায় 7 এ কি বলছে, পর্যায় 7 এ বলছে যে ফ্রেন্সিয়াম থেকে অর্গানিজম, ফ্রেন্সিয়াম থেকে অর্গানিজমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ফাঁকা ঘর নয়। তার মানে 18টা গ্রুপই এখানে, এখানে 18টা মৌল রয়েছে। কিন্তু এই যে গ্রুপ 3 এর মধ্যে অ্যাক্টিনাইট নামে একটা সিরিজ রয়েছে, যে অ্যাক্টিনাইট সিরিজের মধ্যেও কিন্তু আবার সেম 15টা মৌল রয়েছে। অর্থাৎ একটা সিরিজের মধ্যে 15টা, এবং এখানে বাকি কিন্তু সবগুলাই পূর্ণ, যেটা হচ্ছে পর্যায় 6 এর মতোই। তার মানে আমরা বলতে পারি যে পর্যায় 7 এর মধ্যেও কিন্তু 32টা মৌল রয়েছে। তার মানে আমরা দেখলাম যে পর্যায় 6 এবং 7 কিন্তু দুইটা সিমিলার, দুইটার মধ্যেই কত রয়েছে, 32টা মৌল রয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি, পর্যায় 1 এ রয়েছে 2টা মৌল, পর্যায় 6 পর্যায় এই কত, এটা পর্যায় 2 এবং 3 এ রয়েছে কত, 6টা করে মৌল। এবং পর্যায় 4 এবং 5 এ কত রয়েছে, 4 এবং 5 এ রয়েছে 18টা করে মৌল। এবং পর্যায় 6 এবং 7 এ রয়েছে এই কতটি মৌল, 32টি মৌল। তো আমরা কিন্তু এখানে একটা জিনিস বলতেই পারি, কি বলতে পারি, যেহেতু এই 6 পর্যায় 6 এবং 7 এ সবচেয়ে বেশি মৌল রয়েছে, সবচেয়ে বেশি মৌল রয়েছে, তো আমরা কিন্তু এটাকে বলতে পারি যে এটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। মানে সবচেয়ে দীর্ঘ পর্যায় কোনটা হচ্ছে, সবচেয়ে দীর্ঘ পর্যায় হচ্ছে 6 এবং 7, সবচেয়ে দীর্ঘ পর্যায় 6 এবং 7। এই দীর্ঘ পর্যায়ের সবচেয়ে এর দীর্ঘ পর্যায়ের পরে কি আছে, দীর্ঘ পর্যায়ের পরে আছে 4 এবং 5, যেটা মৌল সংখ্যা কত, যেটা মৌল সংখ্যা হচ্ছে যে 18টা করে। এবং পর্যায় 4 এবং 5 এর মধ্যে কত রয়েছে, 18টা করে। তো আমরা বলতে পারি না যে এটা যেহেতু অতি দীর্ঘ পর্যায়, তাহলে এটাকে আমরা দীর্ঘ পর্যায় বলতে পারি।
এটা অনেক বড় পর্যায় আর এটা হচ্ছে বড় পর্যায়। এই অনেক বড় পর্যায়ে মৌল রয়েছে 32টা এবং বড় পর্যায়ে মৌল কত রয়েছে 18টা। বুঝতে পারছি আমরা এইটুকু। এরপর হচ্ছে যে যদি আমরা পর্যায় 2 এবং 3-এ যাই, এই 4 এবং 5 হচ্ছে দীর্ঘ পর্যায় মানে বড় পর্যায়, এখানে 18টা মৌল রয়েছে। আর এখানে পর্যায় 2 আর 3-এ কত রয়েছে, পর্যায় 2 এবং 3-এ রয়েছে 8টা করে মৌল। তো 8টা করে মৌল যেহেতু রয়েছে, তো আমরা কি এটাকে সংক্ষিপ্ত পর্যায়ে বলতে পারি না, অর্থাৎ ছোট পর্যায়। এটা যেহেতু বড় পর্যায় আর 4 এবং 5 এই 18টা করে রয়েছে, আর সবচেয়ে বড় পর্যায় হচ্ছে 6 এবং 7 যেটার মধ্যে 32টা করে রয়েছে। তো আমরা যেহেতু পর্যায় 2 এবং 3-এ যেহেতু 8টা করে মৌল রয়েছে, তো আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা এই সংক্ষিপ্ত পর্যায় বলতেই পারি। এরপর হচ্ছে যে এই সবচেয়ে শেষে পর্যায় 1, পর্যায় 1-এ যেহেতু কত রয়েছে, পর্যায় 1-এ 2টা মৌল রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। তো আমরা বলতেই পারি যে এটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, সরি অতি সংক্ষিপ্ত পর্যায়, মানে অনেক ছোট একটা পর্যায় হচ্ছে এই পর্যায় 1। তো আমরা যদি এটাকে একবার একটা সাজানো ভাবে দেখে ফেলি একবার এক নজরে, সেটা হচ্ছে যে এই ছকটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে পর্যায় 1 আরম্ভ হয়েছে হাইড্রোজেন দিয়ে এবং এই পর্যায়ে সর্বশেষে রয়েছে হিলিয়াম, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়ে 2টা মৌল। পর্যায় 2 শুরু হয়েছে লিথিয়াম দিয়া, শেষ হয়েছে নিয়ন দিয়া, এটা হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়ে। এই যে 8টা মৌল রয়েছে 2 এবং 3ও, এটাও 2-3টা সংক্ষিপ্ত পর্যায়ে 18টা। এবং পর্যায় 4 এবং 5 এই 2টা হচ্ছে দীর্ঘ পর্যায়ে, 18টা করে মৌল রয়েছে। এবং এই যে পর্যায় 6 এবং 7 কি, পর্যায় 6 এবং 7 হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, যেটার মধ্যে 32টা করে মৌল রয়েছে। তো এখন আমরা বিভিন্ন গ্রুপের দেখবো যে কোন গ্রুপের কি নাম। তো প্রথম হচ্ছে যে 1 নম্বর গ্রুপ, অর্থাৎ গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু। কি গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ 1-এ কি কি রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম, ফ্রান্সিয়াম। তারপর হচ্ছে গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এখানে কয়টা মৌল রয়েছে, 6টা মৌল। কি কি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিজিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এরপর হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে কপার, সিলভার, গোল্ড। তারপর হচ্ছে ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সিল্ক, অর্থাৎ পজিশনের নিচে যে মৌলগুলো রয়েছে সেগুলো একদম ল্যান্থেনাইট থেকে লুটেরিয়াম এবং এই অ্যাক্টিনাম থেকে লেউটেরিয়াম পর্যন্ত মোট 30টা মৌল হচ্ছে এই অ্যাক্টিনাইট সিরিজে রয়েছে। তারপর হচ্ছে হ্যালোজেন কত, গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন। এরপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কি কি মৌল, সেগুলো হচ্ছে যে গ্রুপ 18, এগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এরপর হচ্ছে অর্ধধাতু কি কি, বেরিলিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম, আর্সেনিক, এসবিট, এইগুলো হচ্ছে অর্ধধাতু। এরপর হচ্ছে চৌম্বক ধাতু হচ্ছে গ্রুপ 7, সেগুলো হচ্ছে এই যে আয়রন, কোবাল্ট, নিকেল, আরইউএইচ, লেড, প্লাটিনাম, এগুলো হচ্ছে চুম্বক ধাতু। এরপর হচ্ছে নিকৃষ্ট ধাতু কি কি, আয়রন ও কপার। অভিজাত ধাতু এইগুলো। এরপর হচ্ছে প্রতিনিধি মৌল কি, এসও-পি ব্লকের মৌলকে বলা হয় প্রতিনিধি মৌল। এবং অবস্থান্তর মৌল কোনগুলো, অর্থাৎ ডি ব্লকে যেসব মৌল রয়েছে সেগুলাই হচ্ছে অবস্থান্তর মৌল। তারপর হচ্ছে বিরল মৃত্তিকা মৌল কোনটা, সেটা হচ্ছে ল্যান্থেনাইটের যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। এরপর হচ্ছে চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী। আকরিক সৃষ্টিকারী হচ্ছে গ্রুপ 16, অর্থাৎ অক্সিজেন, সালফার, সিজিয়াম, টেনিডিয়াম, এগুলো হচ্ছে আকরিক সৃষ্টিকারী। এরপর হচ্ছে নরম ধাতু কোনগুলো, নরম ধাতু হচ্ছে লেড, সোডিয়াম,
কপার, ক্যালসিয়াম। এই যে এই মনে রাখতে হবে, নাইট্রোজেন সোডিয়ামকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। এরপর হচ্ছে ট্রান্স ইউরেনিয়াম মৌল, অর্থাৎ 93 থেকে 103 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্রান্স ইউরেনিয়াম মৌল। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তরল ধাতু। তরল ধাতু, তরল ধাতু কোনগুলো, সেগুলো হচ্ছে ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, এইচজি, মার্কারি ও সিজিয়াম। এবং একটা মনে রাখবে, সেটা হচ্ছে তরল ধাতু। তরল ধাতু একটাই, সেটা হচ্ছে ব্রোমিয়াম। ব্রোমিয়াম হচ্ছে তরল পদার্থ। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কোনটা কি না। তো এখন আমরা বিভিন্ন ব্লক সম্পর্কে জানবো। আমরা কি জানবো এখন দেখবো বিভিন্ন ব্লক সম্পর্কে, বিভিন্ন ব্লক। তো আমরা জানি যে পর্যায় সারণীতে মোট 4টা ব্লক রয়েছে। কি কি? একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এটা হচ্ছে এফ ব্লক। তো এই এস ব্লক কারা? এস ব্লক হচ্ছে গ্রুপ 1 এবং 2। গ্রুপ 1 এবং 2 এ যারা আছে তারা হচ্ছে এস ব্লক। পি ব্লক কারা? পি ব্লক হচ্ছে যারা গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত রয়েছে। 13 থেকে 18 গ্রুপ হচ্ছে পি ব্লক। এবং ডি ব্লক হচ্ছে গ্রুপ 3 থেকে একদম গ্রুপ 12 পর্যন্ত, এরা হচ্ছে ডি ব্লক। এবং এ ব্লক কারা? এ ব্লক হচ্ছে যারা এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট যে সিরিজটা রয়েছে, অর্থাৎ পর্যায় সারণীর নিচে যে সিরিজটা রয়েছে সেটা কি কি? ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজ, এটা হচ্ছে এফ ব্লক। তো আমরা জানি যে এবার আমরা দেখব যে কোন গ্রুপ কতগুলো মৌল রয়েছে। এস ব্লকে আমরা জানি যে এস ব্লকে হচ্ছে এই গ্রুপ 1 এ 7টা এবং গ্রুপ 2 এ কত রয়েছে? গ্রুপ 2 এ রয়েছে এই যে, যদি আমরা একটা পর্যায় সারণীর দিকে দেখি যে গ্রুপ 1 এ রয়েছে কত? গ্রুপ 1 এ রয়েছে 1 2 3 4 5 6 7। গ্রুপ 1 এ রয়েছে 7। আর গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এ রয়েছে কত? 1 2 3 4 5 6, মানে এখানে 7টা, এখানে 6টা, মোট 13টা। তো এখানে কি, তার মানে কি এস ব্লকে মোট 13টা রয়েছে? না, এস ব্লকে 14টা মৌল রয়েছে। তো আরেকটা কই থেকে? আরেকটা হচ্ছে এই হিলিয়াম। হিলিয়াম মূলত হচ্ছে গ্রুপ 2 এর মৌল। হিলিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল, কিন্তু সে তার ধর্মের জন্য সে 18 নম্বর গ্রুপে এই চলে গেছে, কারণ সে একটা নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কিন্তু কখনোই এই আমরা থেকে আসছে যে গ্রুপ 2 হচ্ছে একটা মৃৎ ক্ষার ধাতু। তো নিষ্ক্রিয় মৌল কিন্তু কখনোই মৃৎ ক্ষার ধাতুর সাথে থাকতে পারে না, এই জন্য সে কি গ্রুপ 18 তে চলে গেছে। কিন্তু তার ইলেকট্রন বিন্যাস আমরা দেখি, তার ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কিন্তু তার এখানে থাকার কথা, সে এখানে রয়েছে। কিন্তু যেহেতু সে নিষ্ক্রিয় মৌল, তাই সে ওই গ্রুপ 18 তে চলে গেছে। কিন্তু ইয়াতে বাস্তবিক অর্থে সে এখানে, তাই হিলিয়ামকে এখানে ধরি, এই গণনাটা করা হয়েছে। তার মানে এখানে যদি আমরা ধরি, তাহলে এখানে কিন্তু মোট 14টা মৌল রয়েছে। মানে এস ব্লকে কত? 14টা মৌল রয়েছে। এরপর যদি আমরা পি ব্লক দেখি, পি ব্লক হচ্ছে 13 থেকে 18 নম্বর। তো এটা হচ্ছে 13 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ। 13 থেকে 18 মোট কতগুলো ইয়ার রয়েছে? প্রথমে এদিকে দেখবো 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 6টা। এবং নিচের দিকে যদি আমরা দেখি, হিলিয়াম কিন্তু গ্রুপ 2 এর মৌল, হিলিয়ামকে কিন্তু ধরা যাবে না।
1 2 3 4 5 6 এখানে রয়েছে 6টা, নিচের দিকে 1 2 3 4 5 6 এদিকে রয়েছে 6টা। তার মানে আমরা বলতে পারি যে 6 6 ইন্টু 6 তার মানে 36টা এখানে মৌল রয়েছে। এদিক বরাবর 6টা, এদিকে 6 12 18 24 30 এবং এটা হচ্ছে 36। তার মানে মোট 36টা মৌল রয়েছে কত পি ব্লক মৌলে। পি ব্লকে রয়েছে 36টি মৌল। এরপর হচ্ছে ডি ব্লক। ডি ব্লক কত? ডি ব্লক হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12। এই যে এটা হচ্ছে গ্রুপ 3 এবং এটা হচ্ছে গ্রুপ 12। তো এই মাঝখানে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রুপ, সেগুলো হচ্ছে ডি ব্লকের মৌল। তো আমরা এখন যদি দেখি যে ডি ব্লকের আসলে মৌলগুলো কতগুলো মৌল রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা রয়েছে, মানে 10, এখানে 20, এখানে 20টা এবং এটা তো আলাদা সিরিজ। তো 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38। তো এখানে কত মোট 38টা মৌল রয়েছে, কিন্তু ডি ব্লকে মৌল সংখ্যা হচ্ছে 41টা। তো বাকি 3টা কোনটা? বাকি 3টা হচ্ছে ল্যান্থেনাম, অ্যাক্টিনাম এবং থোরিয়াম। এটা কিন্তু মনে রাখতে হবে, ডি ব্লকে কিন্তু ল্যান্থেনাম, অ্যাক্টিনাম এবং থোরিয়াম এই 3টা মৌল কিন্তু এক্সট্রা রয়েছে। তো এই যে ডি ব্লকের মধ্যে কিন্তু ল্যান্থেনাম, অ্যাক্টিনাম এবং থোরিয়াম এক্সট্রা রয়েছে। মোট 41টা মৌল। আমরা যদি এখানে লিখে দিই ডি ব্লকে কত 41টি মৌল থোরিয়াম সহ এবং আমরা কি জানি ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম সিরিজে কিন্তু 15টা করে 30টা মৌল রয়েছে। 30টা মৌল রয়েছে, কিন্তু যেহেতু ল্যাক্টেনাম, এই 3টা ল্যাক্টেনাম, অ্যাক্টিনাম এবং থোরিয়াম এই 3টা যেহেতু ডি ব্লকে পড়ে গেছে, তার মানে 30টা থেকে 3টা কমে যাবে, মানে 27টা। এখানে 27টি মৌল রয়েছে। কি কি? ল্যান্থেনাম, অ্যাক্টিনাম এবং থোরিয়াম ছাড়া, এগুলা ছাড়া এখানে মোট 30টা মৌল রয়েছে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এখন আমরা এস ব্লক সম্পর্কে জানব। এস ব্লক, তো এস ব্লকে যদি আমরা সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাসের দিকে যাই, তো এস ব্লকের ইলেকট্রন বিন্যাসে আমরা জানি যে আমরা গুণগতর মধ্যে জেনে আসলাম যে গ্রুপ এবং এই শ্রেণী বের করার জন্য, পর্যায় বের করার জন্য কিন্তু যখন সেটা এস ব্লকে রয়েছে তখন কিন্তু তার সর্বশেষ পর্যায়ে কিন্তু কি রয়েছে, সর্বশেষ পর্যায়ে এস ব্লক রয়েছে। অর্থাৎ এই এস ব্লকের কি মৌলের ইলেকট্রন বিন্যাস, এস ব্লকে কি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যাবে, সর্বশেষভাবে এস অরবিটালে যাবে। মানে যদি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে হিলিয়াম এবং গ্রুপ 2 এটা একটাকে বিশেষ মাত্রা, সেটা হচ্ছে এখানে কিন্তু হিলিয়াম রয়েছে মনে এখানে কিন্তু মনে হিলিয়াম রয়েছে। তো আমরা যদি প্রথমে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি আছে, যে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি, সেটা হচ্ছে 1s1 এবং এখানে কি রয়েছে, এখানে হচ্ছে হিলিয়াম। এবার যে হিলিয়ামটা কি হয়েছে, হিলিয়াম 2s 1s 1s2, অর্থাৎ
পর্যায়ে একের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, এটা হচ্ছে পর্যায় 1। এরপর যদি পর্যায় 2 কি করেছে, পর্যায় 2 রয়েছে এস ব্লকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি এস ব্লকের বাইরে যাওয়া যাবে না, অর্থাৎ গ্রুপ 1 এবং 2, অর্থাৎ এই ব্লক, এই মৌলগুলো শুধু বাইরে যেগুলো আছে সেগুলো দেখা এখন যাবে না। এরপর যদি আমরা পর্যায় 2 এর দিকে যাই, পর্যায় 2, পর্যায় 2 কি আছে, লিথিয়াম এবং বেরিলিয়াম, লিথিয়াম এবং বেরিলিয়াম। লিথিয়াম ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, লিথিয়াম হচ্ছে 3, তার মানে 1s2 2s1, 1s2 2s1, এবং বেরিলিয়াম কি, বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2। এগুলো হচ্ছে কি পর্যায় 2 এর। এবং আবার যদি আমরা পর্যায় 3 এরটা দেখি, পর্যায় 3, পর্যায় 3 এ কি আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম। সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11, তার মানে এটা মিনিমাস 1s2 2s2 হচ্ছে 2p6 এবং 3s1। ম্যাগনেসিয়াম এটা 1s2 2s2 2p6 3s2। তো আমরা কিন্তু এখানে একটা জিনিস বিষয় খেয়াল করতেছি, কি খেয়াল করতেছি, যে পর্যায়ে এই যে গ্রুপ একে যারা আছে, এই যে গ্রুপ একে কি আছে, হিলিয়াম লিথিয়াম সোডিয়াম, এই যে হিলিয়াম লিথিয়াম সোডিয়াম, এই সবগুলোর শেষে কিন্তু 1 আছে, দেখতে পাচ্ছি সবগুলোর শেষে 1 রয়েছে। তার মানে এস অরবিটালের সর্বশেষ এস অরবিটালে যে রয়েছে। এরপর যদি গ্রুপ 2 এর আমরা দেখি, গ্রুপ 2 এ কি আছে, যে গ্রুপ 2 এ কি আছে, এখানে কিন্তু মনে হিলিয়াম আছে, হিলিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এগুলোর মধ্যে কি রয়েছে, যে সর্বশেষ করতে কিন্তু এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে, এস অরবিটালে 2টা ইলেকট্রন রয়েছে। তো আমরা কি বলতে পারি, তোমরা বলতে পারি না যে এই এস ব্লকে মৌলের ইলেকট্রন বিন্যাসের কি, ইলেকট্রন বিন্যাস হচ্ছে n, মানে n কি, n হচ্ছে পর্যায় সংখ্যা, n হচ্ছে পর্যায় সংখ্যা, এই যে এটা হচ্ছে n পর্যায় সংখ্যা মানে 1। আমরা কি দেখব, এই যে পর্যায় সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে এই যে 1 রয়েছে। এবং এই যে পর্যায় সংখ্যা 2 কি, লিথিয়াম বেরিলিয়াম, এই যে সর্বশেষ কক্ষপথে 2 রয়েছে। এবং এই যে পর্যায় সংখ্যা 3 যখন, এই যে সর্বশেষ কক্ষপথে 3 রয়েছে। ইলেকট্রন বিন্যাস সর্বশেষ কক্ষপথে কি হবে, যে n s1 থেকে n s2 পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস সর্বশেষ কক্ষপথে থাকে। এবং এটা হচ্ছে গ্রুপ, এবং এই n হচ্ছে পর্যায় সংখ্যা, n হচ্ছে গ্রুপ এবং s হচ্ছে পর্যায় সংখ্যা। তো আমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি। তো এরপর দেখবো যে এরপর কি এস ব্লকের যে অক্সাইড গুলো রয়েছে, অর্থাৎ এই যে কি আছে, হিলিয়াম হাইড্রোক্সাইড মানে OH, লিথিয়াম হাইড্রোক্সাইড বেরিলিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, যেমন এস ব্লকের যে মৌলের সময় রয়েছে, এস ব্লকের মৌলে যে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো কি, এরা পানিতে দ্রবণীয় না,
এবং বাকি যত হাইড্রোক্সাইড আছে, বাকি সকল মৌলের হাইড্রোক্সাইড পানিতে দ্রবণে, অর্থাৎ এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এই তিনটার হাইড্রোক্সাইড বাদে এই যে গ্রুপ এস ব্লকে যত মৌল, বাকি যে 11টা মৌল রয়েছে, সকল এই 11টা মৌলের সবগুলাই পানিতে দ্রবণীয়। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটা পানিতে দ্রবণীয় না। এবং এস ব্লকে এই যে বেরিলিয়াম, এবং আমরা জানি এস ব্লকে কি সবাই কিন্তু ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু। এই গ্রুপ এক হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তার মানে আমরা কি জানি, ক্ষার ধাতু অবশ্যই কি করবে? আয়নিক বন্ধন গঠন করবে, আয়নিক বন্ধন গঠন করবে, তার মানে আয়নিক যৌগ গঠন করবে তারা। তো এই আয়নিক যৌগের মধ্যেও কিন্তু ব্যতিক্রম রয়েছে। কি ব্যতিক্রম? যে লিথিয়াম এবং বেরিলিয়াম এস ব্লকে, তাহলে কি এস ব্লকে লিথিয়াম ও বেরিলিয়াম কি সমযোজী যৌগ গঠন করবে, সমযোজী যৌগ গঠন করে। এবং এরা হচ্ছে ব্যতিক্রম। এরা কি? ব্যতিক্রম। এবং বাকি সবাই, এবং এই দুইটা বাদে বাকি সবাই আয়নিক যৌগ গঠন করে। তোমরা আশা করি বুঝতে পারছো একটু। এরপর কি? এরপর হচ্ছে যে এস ব্লকের যে ধাতু সমূহ আছে, অর্থাৎ এস ব্লকের ধাতুগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। এস ব্লকের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। এরপর কি? এরপর হচ্ছে যে এদের এরা হচ্ছে তীব্র বিজারক, অর্থাৎ এস ব্লকের মৌলগুলো, এস ব্লকের মৌলগুলো তীব্র বিজারক। এই বিজারক মানে কি? বিজারক করা আমরা জানি যে বিজারক হচ্ছে যে বিজারক হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে। বিজারক কি? যারা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে বিজারক। যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে বিজারক। তো এরা হচ্ছে তীব্র বিজারক, তার মানে এরা খুব ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারে। যেমন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে দেখে আসলাম যে হিলিয়ামের সর্বোচ্চ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন কিন্তু সে খুব ইজিলি দিয়ে দিতে পারবে। আবার এটা কিন্তু দুইটা ইলেকট্রন, সে কিন্তু এই দুইটা কিন্তু ইজিলি দিয়ে দিতে পারবে। আবার এই যে এখানেও একটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তাদের যেহেতু এখানে কম সংখ্যক এই পরমাণুর মধ্যে, তাদের যে ক্ষুদ্র পরমাণু, তাদের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কম, তো তাই তারা ইলেকট্রন খুব ইজিলি দিয়ে দিতে পারে, খুব ইজিলি দিয়ে তারা আয়নিক বন্ধন গঠন করতে পারে। যেহেতু তারা খুব ইজিলি ত্যাগ করতে পারতেছে এই ইলেকট্রনগুলো, তাই তারা হচ্ছে তীব্র বিজারক, অর্থাৎ খুব সহজে তারা ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে। তো এখানে আবার আমরা একটা জিনিস লিখতে পারি যে তারা কি
তারা হচ্ছে যে এই যে একটা হচ্ছে যে এই যে তারা হচ্ছে হিলিয়াম প্লাস, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এই সোডিয়াম প্লাস, আবার ক্যালসিয়াম 2+। এরা হচ্ছে কি, এরা হচ্ছে এই এস ব্লকের মূল। তো আমরা কি লিখতে পারি না যে এরা একজুজি বা দুই জুজি, এরা একজুজি ও দ্বিজুজি, অর্থাৎ এদের যোজনী একটা হতে পারে অথবা দুইটা হতে পারে। যে লিথিয়ামের যোজনী এক, অর্থাৎ তারা একটা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়েছে, লিথিয়ামের দুই, সোডিয়ামের এক, এরকম। আমরা লিখতে পারি যে এরা হচ্ছে এক এবং দুই দ্বিজুজি। হচ্ছে একটা হচ্ছে যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের সকল মৌল, এস ব্লকের সকল মৌল শিখা পরীক্ষায় বর্ণ ধারণ করে, বর্ণ ধারণ করে। অর্থাৎ এস ব্লকের মধ্যে শুধুমাত্র বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামই শিখা পরীক্ষায় বর্ণ ধারণ করে, আর বাকি সবাই এই বর্ণ ধারণ করে। তো আরেকটা আমরা লিখতে পারি যে যেহেতু এখানে কোনো কি নাই এবং এই এস ব্লকের মৌলগুলো হচ্ছে বর্ণহীন, এস ব্লকের মৌলগুলো বর্ণহীন। তো আশা করি আমরা এই এস ব্লকের যাবতীয় মূল যা যা আছে সবকিছু আমরা বুঝতে পারছি। এবার আমরা দেখবো যে পি এর পেটার সম্পর্কে, সরি পি ব্লক। পি ব্লক সম্পর্কে তো প্রথমে যে পি ব্লকে সর্বশেষ ইলেকট্রন অবশ্যই পি অরবিটালে যাবে, কি সর্বশেষ ইলেকট্রন পি ব্লকে যাবে। তো পি ব্লকে কি কি মৌল আছে? পি ব্লকে কিন্তু হিলিয়াম নাই, এটা মনে রাখতে, হিলিয়াম নাই, হিলিয়াম কিন্তু এস ব্লকের মৌল। পি ব্লকে আছে যে বেরিলিয়াম, এই যে এগুলো, এই সবগুলো হচ্ছে পি ব্লকের মৌল। তো এখানে যদি আমরা বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, বেরিলিয়াম কত? বেরিলিয়াম হচ্ছে 5, তার মানে 1s2 2s2, তারপর 2p1। এরপর বেরিলিয়ামের পরে কি আছে? কার্বন, কার্বন হচ্ছে 6, মানে 1s2 2s2 2p2। কার্বনের পরে কি? নিয়ন, সরি নাইট্রোজেন, 1s2 2s2 2p3। এরপর হচ্ছে অক্সিজেন, 1s2 2s2 2p4। অক্সিজেন ফ্লোরিন, 1s2
2s2 2p5, তারপর হচ্ছে নিয়ন 1s2 2s2 2p6। এই হচ্ছে কি এই পি ব্লকের যে একটা দ্বিতীয় নাম্বার 2 নাম্বার পর্যায়ে ইলেকট্রন বিন্যাস। তো যেহেতু এটা 2 নাম্বার পর্যায়ে, যাতে এই যে এগুলা শেষে যে সংখ্যাটা থাকবে এটাই কিন্তু পর্যায় সংখ্যা। তো এই ইলেকট্রন বিন্যাস দ্বারা আমরা কিন্তু কি লিখতে পারি? ইলেকট্রন বিন্যাস দ্বারা আমরা লিখতে পারি যে পি ব্লকে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে কি এই NS1 থেকে NP1 থেকে NP6 পর্যন্ত ইলেকট্রন থাকবে। NP1 থেকে NP6 পর্যন্ত ইলেকট্রন থাকবে এবং এটা হচ্ছে গ্রুপ সংখ্যা। সরি, একটু ভুল হয়েছে। এটা থাকবে হচ্ছে NS2 NP1 থেকে NS2 এবং NP6 পর্যন্ত। আর n কি? n হচ্ছে পর্যায় সংখ্যা এবং এই যে S এবং P তে যে উপরে মাথায় যে ইলেকট্রন গুলো রয়েছে এগুলাতে কি হবে? এগুলা মিলে হবে যে S প্লাস P প্লাস 10 মিলে হবে যে গ্রুপ সংখ্যা। এই তিনটা মিলে হবে গ্রুপ সংখ্যা এবং এর পর্যায় সংখ্যা হচ্ছে এরকম। অর্থাৎ যদি আমরা এই যে আয়োডিনের দিকে দেখি, আয়োডিন কত আছে? গ্রুপ 17। গ্রুপ 17তে আয়োডিনের দিকে যদি আমরা দেখি, আয়োডিন কিন্তু পি ব্লকের গ্রুপ 17তে রয়েছে। তো গ্রুপ 17তে আমরা জানি যে এই যারা পি ব্লকে থাকে তাদের হচ্ছে যে S প্লাস P প্লাস 10। তো আমরা যদি এখন S প্লাস P প্লাস 10 হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 17, গ্রুপ সংখ্যা মানে 17। তো আমরা যদি 10 কে বিয়োগ করে দিই, তার মানে S প্লাস P ইকুয়াল টু হচ্ছে 7। S প্লাস P ইকুয়াল টু 7। তো এখন আমরা কি করতে হবে? এখন আমরা দেখতে হবে যে S কত নাম্বার পর্যায়ে রয়েছে। S কত নাম্বার পর্যায়ে? S হচ্ছে 1 2 3 4 5। S রয়েছে 5 নাম্বার পর্যায়ে। তার মানে হবে যে 5s P এরকম হবে। আমরা ওর কি জানি সর্বশেষ কক্ষপথ কি রকম থাকবে? যে 5s এরকম থাকবে। NS2 5s 1 থেকে 6 পর্যন্ত। তো এখানে এটা থাকবে, যেহেতু এটা 5 নাম্বার পর্যায়ে আয়োডিন কত? 5 নাম্বার পর্যায়ে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়ে, 1 2 3 4 5, এই যে 5 নাম্বার পর্যায়ে। তো এটা কি হবে? তো 5 নাম্বার পর্যায়ে তো আমরা জানি যে এই s অরবিটাল সবসময় দুইটা অরবিটাল থাকবে। তো দিয়ে দিলাম 2টা, বাকি থাকে কয়টা? বাকি আরো 5টা থাকবে, মানে এখানে থাকবে 5। অর্থাৎ যদি আমরা ইলেকট্রন বিন্যাস বের করতে বলে কখনো দিয়ে দেই, তো আমরা এইভাবে কিন্তু সর্বশেষ কক্ষপথটা বের করে ফেলতে পারি। তো আমরা আরেকটা দেখি, আরেকটা কোনটা? একটু দূরে যাই,
ঘুরে গিয়ে এই যে 118 নম্বর মৌলটা দেখি। 118 কি ওই অর্গানিজম। তো অর্গানিজম কত নম্বর গ্রুপ? 118, অর্থাৎ 18 নম্বর গ্রুপে রয়েছে। 18 নম্বর গ্রুপে রয়েছে। তো আমরা কি জানি? এই 18 নম্বর গ্রুপে যেহেতু রয়েছে, তার মানে আমরা লিখতে পারি যে s plus p plus 10 equal to কি 18। তার মানে s plus p কত হবে? s plus p হবে 10, অর্থাৎ s এবং p এর মান যোগফল হবে 10। এবং এটা কত নম্বর পর্যায়ে রয়েছে? অর্গানিজম রয়েছে 1 2 3 4 5 6 7 নম্বর পর্যায়ে। 7 নম্বর পর্যায়ে রয়েছে। তার মানে 7 নম্বর পর্যায়ে হলে কিন্তু এখানে n এর মান 7 বসিয়ে দেন। তোমরা বসাই দিই n এর মান 7, এখানে কি হবে s আর কি হবে sp। তোমরা দেখতে পাচ্ছ যে n এর মান এখানে s এর মান s এর মানের সাথে কিন্তু অলওয়েজ 2 বসবে। s এর মানের সাথে অলওয়েজ 2 বসবে। তোমরা বসাই দিই s এর মান 2, সরি এখানে 8 হবে, বসাই দিলাম 2। তো এখানে যদি আমরা 2 বসাই দিই s plus p যদি 8 হয় এবং s এর মান যদি 2 হয়, তাহলে p এর মান কত? এটা সবাই জানে। তার মানে p এর মান 6 হবে। তার মানে 118 নম্বর মৌলের সর্বশেষ সর্বশেষ পর্যায়ে ইলেকট্রন বিন্যাস হবে এটা। অর্থাৎ এটা দেখে কিন্তু আমরা কোশ্চেন আনসার করে ফেলতে পারবো যে এর ইলেকট্রন বিন্যাস কত। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ কত কি 7s2 7p6 এটা রয়েছে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এরপর যদি আরো কিছু, এরপর কি পি ব্লকের আরো কিছু বৈশিষ্ট্য দেখে যে এদেরকে কি বলা হয়? এদেরকে প্রতিনিধি মৌল বলা হয়। এবং এদের কি এদের আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি এস ব্লকের থেকে বেশি, এস ব্লকের থেকে বেশি। এরপর কি এরপর হচ্ছে এই পি ব্লকে যে 12টা ধাতু রয়েছে, ধাতু 12টি, সে 12টা ধাতু কি কি? সে 12টা ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে ইন্ডিয়াম, এসএন, তারপর থেলিয়াম, তারপর লেড, NH, Fi, এই 12টি মৌল। এবং আমরা জানি যে কার্বনের 2টা রূপভেদ রয়েছে। কার্বনের 2টা রূপভেদ কি? একটা হচ্ছে হীরক এবং একটা হচ্ছে গ্রাফাইট। এবং এই হীরক কি? এই হীরক হচ্ছে sp3 সংকরায়ন এবং এই গ্রাফাইট হচ্ছে sp2 সংকরায়ন। এবং এই হীরক হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, সরি এই হীরক বিদ্যুৎ পরিবহন করে না এবং এই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। তাহলে আমরা দেখতে পারি যে গ্রাফাইট এরা কি করে? এরা বিদ্যুৎ পরিবহন করে। এবং বাকি যত মৌল আছে, বাকি সব পি ব্লকের মৌলসমূহ, সব পি ব্লকের
মৌলসমূহ বিদ্যুৎ অপরিবাহী। এগুলা কি? এগুলো হচ্ছে ব্যতিক্রম। এবং গ্রুপ 14 কিছু কিছু জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে গ্রুপ 14 মধ্যে অবধর্মী অক্সাইড অবধর্মী অক্সাইড অবধর্মী অক্সাইড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, হচ্ছে SNO2, PbO2, এটা হচ্ছে অবধর্মী অক্সাইড। এরপর হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড কার? নিরপেক্ষ অক্সাইড হচ্ছে কার্বন মনোক্সাইড। এবং একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে গ্রুপ 14, এই যে এটা হচ্ছে গ্রুপ 14, গ্রুপ 14 কার্বন, সিলিকন, জার্মানিয়াম, লিড, এগুলো এটা হচ্ছে কি গ্রুপ 14। গ্রুপ 14 দেখি এর মধ্যে যে এই যে সিলিকন, জার্মানিয়াম, সিলিকন, তারপরে SnPb, এগুলো কি আদ্র বিশ্লেষিত হয়, অর্থাৎ SiCl4, তারপর হচ্ছে SnCl4 এবং PbCl4, এরা আদ্র বিশ্লেষিত হয় কিন্তু CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। এরপর পি ব্লকে কি আছে যে গ্রুপ 15, গ্রুপ 15 তে গ্রুপ 15 কি কি মূল রয়েছে, যে নাইট্রোজেন, ফসফরাস, এগুলোর মধ্যে যে নাইট্রোজেনের যে ইয়ার রয়েছে, অক্সাইড গুলো রয়েছে, অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড যেমন N2O, NO, এগুলো হচ্ছে নিরপেক্ষ এবং নিরপেক্ষ অক্সাইড। এবং N2O3, তারপর হচ্ছে NO2, N2O5, এগুলা কি? এগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড। এরপর আমাদের আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ গ্রুপ 18 যে মৌলগুলো রয়েছে, সেই 18 মৌলগুলোর যে ব্যবহার, অর্থাৎ এই যে হিলিয়াম কি করে, হিলিয়াম এই যে উড়োজাহাজে আবহাওয়া বেলুনে, দুপুরে শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত হয়। তারপর তরল হিলিয়াম NMR মেশিনে ও নিষ্ক্রিয় রাসায়নিক বিক্রিয়া ঘটার সময় ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আর কি আছে, এই যে নিয়ন বাতিতে, আলোকসজ্জায়, তারপরে কোলার দৃশ্যমান বাতিতে, পাইলট গণের সংকেতিক ভোল্টমিটার ইত্যাদিতে ব্যবহৃত হয় কি নিয়ন। আর্গন কি? আর্গন যে বৈদ্যুতিক বাল্বে এই নাইট্রোজেনের পরিবর্তে, তারপর নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতে ইত্যাদিতে ব্যবহার করা হয়। এরপর এই ক্রিপ্টন এবং জেনন কি ফটোগ্রাফি বাল্ব তৈরিতে
তৈরিতে এগুলোর মিশ্রণ ব্যবহার করা হয়। এবং আরেকটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি এই এস এবং পি ব্লকের এই সমূহ বৈশিষ্ট্য সমূহ। তো আশা করি এই পর্যন্ত ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন। তো সামনে আবার নতুন ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।